Dear learners, welcome back to my channel. This is Shohid Alam and you are watching me at my channel English Coaching. Today our topic is punctuation. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসিতে পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, দাখিল লেভেলে পড়ো, তাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এই পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বিষয়টি অনেক আগে থেকে শুরু হলেও তোমরা অনেকেই পারো না। না পারার কারণটা কি? না পারার কারণটি হলো সেন্টেন্স কোথায় শুরু কোথায় শেষ সেটা আমরা বুঝতে পারি না। জানি ফুল স্টপ দিতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের পর, ইন্টারগেটিভ সেন্টেন্সের পর কি দিতে হবে, নোট অফ ইন্টারগেশন দিতে হবে, এই বিষয়টা জানি, কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সটা কিভাবে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ কোথায় সেন্টেন্সটি শুরু হলো কোথায় শেষ হলো সেই বিষয়টা আমরা জানি না। না জানার কারণে আমরা যে কোনো জায়গায় সেন্টেন্স শেষ করে দিই, অথবা ডাইরেক্ট নারেশন বা ইনডাইরেক্ট নারেশন সেটা বুঝি না। না বোঝার ফলে কি হয়, ডাইরেক্ট নারেশন হলে রিপোর্টিং ভার্বের পর কমা দিতে হয়, রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়, এই বিষয়টিও আমরা সহজে পারি না। যার জন্যে পাংচুয়েশনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্রস্তুতি, অর্থাৎ পেসেজটা দেখে প্রথমেই তোমাকে নির্ধারণ করতে হবে এটা নর্মাল পেসেজ নাকি ডাইরেক্ট নারেশন। যদি ডাইরেক্ট নারেশন হয়, প্রস্তুতিটা কি, রিপোর্টিং ভার্বগুলো আন্ডারলাইন করে নিতে হবে। কোনগুলো রিপোর্টিং ভার্ব আমরা জানি, কেউ কাউকে কিছু বললো, প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, এগুলো। আর বাকিটা রিপোর্টেড স্পিচ। আর যদি নর্মাল পেসেজ হয় তাহলে আন্ডারলাইন করে নিতে হবে সবগুলো ভার্বকে। সুবিধাটা কোথায় পাবো? একটি ভার্বের জন্য একটি সেন্টেন্স। যদি কোনো কনজাংশন না থাকে, কনজাংশন থাকলে অবশ্যই দুইটা সাবজেক্ট, দুটা ভার্ব এবং একটা কনজাংশন মিলে একটি সেন্টেন্স হবে। এই ধারণাগুলো যদি থাকে তাহলে আমরা সহজেই পাংচুয়েশনটা পারবো। অর্থাৎ প্রস্তুতিটা নিতে হবে প্রথমেই। দেখো, আমি এই কাজটি করব আজকে, সবগুলো নিয়ম সহ বলে বলে করব। তোমাদের যাদের সমস্যা আছে তোমরা একটা কাজ করতে পারো, খাতা কলম নিয়ে বসতে পারো নিয়মগুলো লেখার জন্যে, অথবা বারবার ভিডিওটি দেখে নিয়মগুলো আয়ত্ত করে নিতে পারো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের পাবো পাশে। অথবা আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নিবে, কারণ আমি তোমাদের জন্য সবগুলো বিষয়ে, গ্রামাটিক্যাল সবগুলো বিষয়ে, রিটেন পার্টের সবগুলো বিষয়ে ভিডিও আপলোড করছি। এমনকি একটু সহজ ভাষায় করছি, যেভাবে বোঝা যায় সেভাবে করছি, গতানুগতিক নিয়মে নয়। আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবে। চলো আমরা পাংচুয়েশনটি করব, কিভাবে করব এর মধ্যেই কিন্তু নিয়মগুলো থাকবে। অর্থাৎ প্র্যাকটিক্যালি যদি কাজটা করতে শিখো তাহলে তুমিও পারবে পাংচুয়েশন করতে। চলো দেখি কিভাবে করতে হয় কাজটি। দেখো, প্রথমে এই পেসেজটা আমি পড়বো, পড়ার পরে দেখবো সেটা ডাইরেক্ট নারেশন নাকি ইনডাইরেক্ট নারেশন বা নর্মাল পেসেজ। জামান, ক্যান ইউ টেল মি হোয়াট আই এম টিচিং? দ্য টিচার আস্কড। দেখো এখানে দ্য টিচার আস্কড এর পর কি নাই? টিচার আস্কড এর পর ডব্লিউএস ওয়ার্ডও নাই, অথবা কি নাই, তোমার ইফও নাই। অর্থাৎ সাবজেক্ট প্লাস সেড, টোল্ড, আস্কড, রিপ্লাইড, অ্যানসার্ড, ক্রাইড, শাউটেড, এরপর দ্যাট, ইফ বা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি অন্য অংশটি থাকে তাহলে বুঝতে হবে ইনডাইরেক্ট নারেশন। তখন আমার ইনভার্টেড কমা এবং কমার বিষয়টি থাকবে না। আর যদি বোঝা যায় না ডাইরেক্ট নারেশন তাহলে রিপোর্টিং ভার্বগুলো আন্ডারলাইন করে নিতে হবে। এটা হলো প্রথম কাজ। তাহলে এটা ডাইরেক্ট নারেশন আছে। দেখো আরেকটু ডাইরেক্ট নারেশন আছে যে সেটা বোঝার আরেকটা উপায় হলো রিপ্লাইড জামান। রিপ্লাইডের পরে কিন্তু দ্যাট নাই, দ্যাট যদি থাকতো তাহলে কিন্তু ডাইরেক্ট নারেশন হইতো। তখন কিন্তু আমি রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে রাখতে পারতাম না, রিপোর্টিং ভার্বটা বাইরে রাখতে পারতাম না। যেহেতু রিপ্লাইডের পরে দ্যাট নাই, আস্কডের পর ডব্লিউএস ওয়ার্ড নাই বা ইফ নাই, এই যে সেইডের পর দ্যাট নাই, এতেই বোঝা যাচ্ছে এটা ডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট নারেশন হলে কি কাজটা করব? রিপোর্টিং ভার্ব যে কটা আছে আন্ডারলাইন করে নিব, তারপরে করার কাজটা শুরু করব। দেখো প্রথম রিপোর্টিং ভার্ব কোনটা আছে? দ্য টিচার সেড, শিক্ষক জিজ্ঞেস করলো। কোনগুলো রিপোর্টিং ভার্ব? কেউ কাউকে জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো, উত্তর দিল, এগুলো।
তাহলে দেখো পরের পরের রিপোর্টিং ভার্বটি কোনটা আছে, সরি স্যার আই ক্যান্ট ফলো রিপ্লাইড জামান। দেখো এই রিপ্লাইড জামান আর একটা রিপোর্টিং ভার্ব। ইউ ক্যান্ট বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ, দ্য টিচার সেড। এই দ্য টিচার সেড এটা হলো আরেকটি রিপোর্টিং ভার্ব। তাহলে বন্ধুরা রিপোর্টিং ভার্বগুলো যখন আমার আন্ডারলাইন হয়ে গেল, তাহলে আমি একটা জিনিস নিশ্চিত যে রিপোর্টিং ভার্বটাকে ইনভার্টেড কমার ভিতরে ঢুকবে না। আর রিপোর্টেড স্পিচ অর্থাৎ কেউ যা বলল, যা প্রশ্নটা করলো সেটুকু কোথায় ঢুকবে, ইনভার্টেড কমার ভিতরে ঢুকবে। এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। এখন আমি কাজটা করা শুরু করব। দেখো জামান, এখন দেখো জামান ক্যান ইউ টেল মি হোয়াট আই এম টিচিং। এখানে দেখো জামান এটা কি আছে, এই বিষয়টি হলো ভোকেটিভ কেস, অর্থাৎ কাউকে কোনো কিছু বলে সম্বোধন করে যদি তুমি কিছু করতে বলো, কোনো কিছু জিজ্ঞেস করো, তাকে ভোকেটিভ কেস বলা হয়। এরপর কমা দিতে হয়, তার মানে জামান অ্যাডজেক্ট বড় হাতের হবে। জামানের পরে কি দিব, একটা কমা দিব, কারণ কি এটা হলো একটা ভোকেটিভ কেস। তারপর ক্যান ইউ টেল মি, দেখো এখানে কনজাংশন পেয়ে ফেলেছি। হোয়াট, হোয়াট আই সবসময় বড় হাতের হয়, আই এম টিচিং, হোয়াট আই এম টিচিং। এখন কি সেন্টেন্স শেষ করলাম আমরা, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করলাম। আর যেহেতু এটা রিপোর্টেড স্পিচ, এটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে দিতে হচ্ছে আমাকে। তারপর এখানে কি বলবো, দ্য টিচার সেড। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই রিপোর্টিং ভার্বটার যদি পড়ে থাকে, স্পিচের পড়ে থাকে, তখন এই লেটারটা, প্রথম লেটারটা কখনো কি হয়, ক্যাপিটাল হয়, কখনো স্মল হয়, কখন ক্যাপিটাল কখন স্মল, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। যখন এইখানে চিহ্নটা পাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে বা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, তখন কিন্তু এটা ক্যাপিটাল দ্বারা শুরু হবে। তাহলে কি করব, এখানে ক্যাপিটাল দিব, দিয়ে দ্য টিচার আস্কড, দ্য টিচার আস্কড। এখানে এসে সেন্টেন্সটি শেষ হয়ে গেল। এখানে যেহেতু শেষ হলো, একটা ফুল স্টপ আমি দিব। তারপরে এখান থেকে শুরু করো, আই এম সরি স্যার। যেহেতু এটা স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে ঢুকবে, তাহলে ইনভার্টেড কমাটা আমি দিয়ে নিলাম। তাহলে এখন কি হবে, এই যে আই এম, আই সবসময় বড় হাতের হয়, আই বড় হাতের দিলাম। এখন দেখো এমটা কি আছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, কারণ এমটা দ্বারা এম কে বোঝাচ্ছে, তার মানে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিব। আই এম সরি, I am sorry, I am sorry, I am sorry sir, I am sorry sir। এখানে কি করবা, I am sorry sir, এখানে তো একটা সেন্টেন্স শেষ হলো, কিন্তু কোথায় সেন্টেন্সটা শেষ হলো, রিপোর্টেড স্পিচের ভিতরে সেন্টেন্স শেষ হলো। কি সেন্টেন্স শেষ হলো, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হলো। আর এখানে একটা যেহেতু কি আছে, ভোকেটিভ কেস আছে, তাহলে আমি এখানে একটা কমা দিয়ে দিব। তারপর কি করব, এই যে আই আবার বড় হাতের দিলাম, আই ক্যান্ট, আই ক্যান্ট ফলো, আই ক্যান্ট ফলো। এরপর কি করব আমরা, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করেছি, রিপোর্টিং ভার্বটা পড়ে আছে, এখানে কি দিতে হবে, অবশ্যই ফুল স্টপ দেওয়া যাবে না বন্ধুরা। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করে যদি রিপোর্টিং ভার্ব পড়ে থাকতো, আমি ফুল মানে নোট অফ ইন্টারোগেশন দিতাম। এখন যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হলো, এখানে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমি ইনভার্টেড কমাটা ক্লোজ করব। ক্লোজ করার পরে কি করব, এই যে রিপোর্টিং ভার্বটা লিখে দিব, রিপ্লাইড। এখন কথা হলো, এই যে রিপ্লাইড, এখানেও আমি রিপোর্টিং ভার্বটা আমার স্পিচের পরে ছিল, প্রথম লেটারটি ক্যাপিটাল দিয়েছিলাম। এখন দেখো, এখনো রিপোর্টেড স্পিচ কোথায় আছে, রিপোর্টিং ভার্ব কোথায় আছে, পড়ে আছে। কিন্তু এইখানে যেহেতু কমা হলো, এইখানে আমি কি করতে পারবো না, ক্যাপিটাল দিতে পারবো না। কি দিব, স্মল লেটার দিব, রিপ্লাই জামান। জামানের জেড সবসময় বড় হাতের হবে, রিপ্লাইড জামান। এরপরে ফুল স্টপ দিব আমি। ইউ ক্যান্ট, এখান থেকে নতুন স্পিচ শুরু হলো বন্ধুরা। তাহলে নতুন স্পিচ যেহেতু শুরু হলো, আমি আবার ইনভার্টেড কমা শুরু করব।
ইনভার্টেড কমা শুরু করে কি করব, ইউর ওয়াই বড় হাতে হবে নিশ্চয়ই। ইউ এখানে দেখো কি কাজটা আছে, ক্যান্ট আছে, তাইলে এখানে ক্যান্ট আছে মানে লুপ চিহ্নের একটা বিষয় আছে বা অ্যাপোস্ট্রফির বিষয় আছে। ইউ ক্যান্ট, ইউ ক্যান্ট। এখন দেখো এই বিকজ কি আছে, কনজাংশন। এখানে ইউ ক্যান্ট এটুকু একটা সেন্টেন্স হইতে পারতো, এখানে ফুল স্টপ হইতে পারতো বা কমা হইতে পারতো, কিন্তু এখানে কনজাংশন থাকার কারণে দুইটা ক্লজকে যুক্ত করতে হবে। তাহলে বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ, বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ, বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ। এখানে আমার স্পিচ শেষ হইল। কি সেন্টেন্সের স্পিচ শেষ হলো এখানে? নিশ্চয়ই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্পিচ শেষ হলো, যার জন্য এখানে আমি কি দিব, রিপোর্টিং ভার্বটা যেহেতু পড়ে আছে আমি এখানে কমা দিব। আর যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের স্পিচ শেষ হয়ে রিপোর্টিং ভার্ব পড়ে থাকতো তাহলে কি দিতাম, নোট অফ ইন্টারোগেশন দিতাম। তাহলে এখানে অ্যাটেন্টিভের পরে কমা দিয়ে আমি স্পিচটা শেষ করে দেব, অর্থাৎ রিপোর্টের ইনভার্টেড কমা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর কি লিখব, দ্য টিচার সেড। এখন দেখো এখানে কমা আছে, যেহেতু কমা দ্বারা আমার স্পিচ শেষ হয়েছে, তাহলে এই ডি কি করব আমি, হ্যাঁ ডি এর টি কি হবে, স্মল হবে। আর এখানে যেহেতু এইখানে প্রথমটাই কি হয়েছিল, নোট অফ ইন্টারোগেশন দ্বারা স্পিচ শেষ হয়েছিল, যার জন্য পরে রিপোর্টিং ভার্বের প্রথম লেটার ক্যাপিটাল দিলাম। এখানে কমা দ্বারা শেষ হলো, যার জন্য পরের রিপোর্টিং ভার্বের প্রথম লেটার আমরা কি দিব না, ক্যাপিটাল দিব না, স্মল দিব। তাহলে কি লিখবো, দ্য টিচার সেড, দ্য টিচার সেড। এরপরে একটা ফুল স্টপ আমরা দিয়ে দিব। তাহলে এই যে কাজটি করলাম আমরা, এই যে পাংচুয়েশনের কাজটুকু করলাম, কিভাবে করলাম, প্রথমে কি করেছি আমি বুঝতে পেরেছি, ডাইরেক্ট ন্যারেশন। আমি সবগুলো ডাইরেক্ট ন্যারেশন হলে প্রস্তুতিটা কি, সবগুলো রিপোর্টিং ভার্ব আগে আন্ডারলাইন করে নিয়েছি। তারপর যখন কাজটা শুরু করেছি তখন স্পিচগুলো শুরু করেছি ইনভার্টেড কমা দ্বারা, শেষ করেছি ইনভার্টেড কমা দ্বারা, একটা বিষয়। আর যখন ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল স্পিচের ভিতরে তখন তার চিহ্ন সে পেয়েছে, নোট অফ ইন্টারোগেশন। যখন অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল তখন কিন্তু তার চিহ্ন সে পায়নি, যেহেতু রিপোর্টিং ভার্বটা পড়ে আছে। চিহ্ন না পায় কি হয়েছে, ওখানে কমা দিয়ে তারপর আমি কি করেছি, ইনভার্টেড কমা দ্বারা আমি স্পিচ শেষ করে তারপরে রিপোর্টিং ভার্বটা লিখেছি। এখন রিপোর্টিং ভার্ব যদি স্পিচের পরে থাকে কখন প্রথম লেটার ক্যাপিটাল হয়, যদি সে চিহ্ন পায়। আগের রিপোর্টেড স্পিচটা যদি চিহ্ন পাওয়া যায়, কমা না পায়, তাহলে কি হবে, পরের প্রথম লেটারটা রিপোর্টিং ভার্বের প্রথম লেটারটা ক্যাপিটাল দিতে হবে। আর যদি চিহ্ন পায়, আর যদি কমা পায় অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, রিপোর্টিং ভার্বটা পড়ে থাকে, তখন অবশ্যই কি করতে হবে, এই যে রিপোর্টিং ভার্বের প্রথম লেটারটা স্মল লেটারে দিতে হবে। এই বিষয়টিতে তোমাদের অনেক ভুল হয়, আশা করি এই ভুলগুলো আর হবে না। আমি যেভাবে করলাম সেভাবে যদি তোমরা চেষ্টা করো, অর্থাৎ একটু প্রস্তুতি নিয়ে নাও, রিপোর্টিং ভার্বটুকু আন্ডারলাইন করে নাও, তাহলে দেখবে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর হঠাৎ করে দেখেই করা শুরু করে দিলে তখন আমাদের এটা হইতেই পারে, এই ঘটনা ঘটতেই পারে, রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার ভিতরে ঢুকে গেল, রিপোর্টেড স্পিচটা বাইরে থেকে গেল, হইতেই পারে। এরকম যাতে না হয় সেজন্যই আমার প্রস্তুতিটুকু জরুরি। আশা করি বুঝতে পেরেছ। প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই, তাহলে নতুন ভিডিও দিলেই সাথে সাথে পেয়ে যাবে তোমরা। ধন্যবাদ সবাইকে।